ভর্তি হওয়ার কোনো ব্যাপার নেই। তো চলো আজকে শুরু করছি। তোমাদের আগের দিন যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে বিখ্যাত লেখক এবং তাদের বিখ্যাত কিছু বই, এটা নিয়ে আমি আগের দিন আলোচনা করে দিয়েছিলাম তোমাদের, যে কিছু বিখ্যাত লেখক এবং তাদের বিখ্যাত কিছু লেখকের বই, এখান থেকে প্রশ্ন প্রচুরবার আসে এবং সেটা বিভিন্ন পরীক্ষাতেই আসে। টপিকটার নাম হচ্ছে বুকস অ্যান্ড অথর্স, অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু লেখক এবং তাদের গুরুত্বপূর্ণ কিছু বই। এটা তোমরা যে কোনো পরীক্ষা ফলো করবে, যে পরীক্ষায় ফলো করো না কেন সেখানে পাবে। আজকে কিছু মিসলেনিয়াস জিকে আলোচনা করছি, সেই মিসলেনিয়াস জিকে যেগুলো প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পরীক্ষায় এসছে। দেখো দুটো কমেন্ট এসছে একসাথে। কি বলছো ভাই? স্যার, স্টাফ সিলেকশন কমিশন গ্রুপ ডি যে নতুন ভ্যাকেন্সি আসবে তার মিডিল কি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি ইনক্লুড থাকবে? এটা অত্যন্ত জটিল ব্যাপার। এটা এই সম্প্রতি একটা তোমরা দেখেছো যে একটা প্রেস মিটিং হয়েছে, যেখানে বলেছে যে তোমাদের কোনো ইন্টারভিউ থাকবে না, তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে, নতুন গ্রুপ ডি পরীক্ষার একটা প্রিলিমিনারি হবে, হওয়ার পর মেন্স পরীক্ষা হবে, এখানেতে কোনো ইন্টারভিউ থাকবে না। তার মানে একটা বিষয় পরিষ্কার, যে গ্রুপ ডি পরীক্ষা তোমরা প্রিভিয়াস ইয়ার দিয়েছো, মানে এই যে পরীক্ষার প্রিপারেশান তোমরা নিচ্ছ ইন্টারভিউ, এটাই মোটামুটি গ্রুপ ডি পরীক্ষার শেষ ইন্টারভিউ। এর পরবর্তীতে গ্রুপ ডিতে মোটামুটি ইন্টারভিউ থাকছে না, তোমরা প্রিলিমিনারি পরীক্ষা দেবে, আর মেন্স পরীক্ষা যেটা হবে সেইটার ভিত্তিতে কাট অফ তৈরি হবে। যেমন করে ধরো তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা হয়, হ্যাঁ, মিসলেনিয়াস পরীক্ষা হয়, এটাই তো প্রিলিমিনারির নাম্বারগুলো যোগ হয় না, মেন্স যে পরীক্ষাটা দাও সেই মেন্স পরীক্ষার নাম্বারটা কিন্তু সেটাই যোগ হয়, এটা তোমরা প্রত্যেকেই কম বেশি জানো। এবার প্রশ্ন হচ্ছে যেটা, যে এই মেন্স পরীক্ষার কিভাবে হবে, এটা কি এমসিকিউ ফরম্যাটে হবে নাকি এটা তোমার ডেসক্রিপটিভ টাইপের হবে, সেটা এখন বলা যাচ্ছে না। সেটা সময় সাপেক্ষ, যে মেন্স পরীক্ষা কিভাবে হবে এটা এখন বলা যাচ্ছে না, যে সেটা তখন তাদের যখন বিস্তারিত গেজেট আসবে সেই গেজেটেতে তোমরা জানতে পারবে। বোঝা গেল? আর যেটা ইন্টারভিউর প্রিপারেশান তোমরা যেটা নিচ্ছ, তার মানে বোঝা যাচ্ছে যে ইন ফিউচার পরীক্ষা যেগুলো হবে গ্রুপ ডি পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু ইন্টারভিউয়ের সেরকম কোনো সম্ভাবনা নেই। বোঝা গেল? এই হলো ব্যাপার। আর কে কি বলতে চাইছো বলো, আর কার কি জানার আছে বলো। এটাই হলো ব্যাপার, এই রকমই মোটামুটি হবে। তো তোমরা যারা যেভাবে প্রিপারেশান নেবে নতুন পরীক্ষার জন্য, তারা সেইভাবে প্রিপারেশান নিলে তোমরা সেই অনুযায়ী হেল্প পাবে। ওবিসি 55 মেল, এখন ওবিসি 55 মেল, এটা তোমাদের কনস্টেবল পরীক্ষার কথা তুমি বলছো, ঠিক আছে? কনস্টেবল পরীক্ষার কথা তোমরা বলছো, তাই তো? ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই ওবিসি সার্টিফিকেটটা এখন তো বুঝতেই পারছো কী অবস্থায় আছে। জেনারেল তো বলছে, আমি যেটা শুনেছি, আমি নিজে কোনো কাট অফের কথা বলছি না, আমি যেটুকু যা শুনেছি তাতে মানে যারা এক্সপার্ট এইসব কাট অফের ব্যাপারে, তারা বলছে নাকি যে ডব্লিউবিপিতে 61-62 জেনারেলে স্কোর যেতে পারে, 61-62 জেনারেলে স্কোর যেতে পারে, ঠিক আছে? বোঝা গেল? তারা বলছে 61-62 যদি তুমি স্কোর করো তো জেনারেলের পক্ষে এনাফ। এবার তোমাদের যেটা তোমরা ক্যাটাগরির উল্লেখ করেছো, এই ক্যাটাগরির ক্ষেত্রে সত্যি এটা ভাবার বিষয়। দেখা যাক, রেজাল্ট তো তাড়াতাড়ি চলে আসবে আশা করা যায়, ঠিক আছে? অনেক দিন ধরে তোমরা ওয়েট করছো, তোমাদের পরীক্ষার রেজাল্টটা যেন ভ্যালিড, মানে 66টা জনজাতির মধ্যে আছো তুমি, তো ভালো কথা, তাহলে তো অসুবিধে নেই, তোমার ওবিসিটা তো থাকবে। তো সেক্ষেত্রে এক্ষেত্রে কোনো অসুবিধা কিছু হবে না, তোমরা অনায়াসে 57 আছে 38, হ্যাঁ এগুলো তো যথেষ্ট ভালো চান্স আছে। গ্রুপ সিতে 57 মানে তুমি টাইপ প্র্যাকটিস করো, গ্রুপ ডিতে 38 মানেও ভালো। হ্যাঁ, যাদের এরকম স্কোর এত ভালো নেই তারা কিন্তু পুরনো পরীক্ষার জন্য প্রিপারেশান নাও, মানে নতুন পরীক্ষার জন্য প্রিপারেশান নাও, আপকামিং দিনে যে সমস্ত পরীক্ষা আসছে সেই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশান নাও, খুব ভালো হবে। তো চলো আজকে কোশ্চেন সেট আলোচনা শুরু করি, তোমরা উত্তর দিতে থাকো। আপাতত তো রেজাল্ট যখন নেই, প্র্যাকটিসটা করো। প্রথম প্রশ্ন, ডব্লিউবিসিএস পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে পড়েছে যে 14টা ব্যাংকের জাতীয়করণ কত সালে হয়েছিল? 14টা ব্যাংকের জাতীয়করণ কত সালে হয়েছিল? 1869, 1969, 1980, 1991। 14টা ব্যাংকের জাতীয়করণ কত সালে হয়? ডব্লিউবিসিএস পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। 1869, 1969 একদম, 1969, 1969 সালে 14টা ব্যাংকের জাতীয়করণ হয়েছিল। তারপরের প্রশ্ন বলছে কত সালে আনুষ্ঠানিকভাবে, হ্যাঁ 1969 সালে 14টা ব্যাংকের জাতীয়করণ হয়েছিল। আর আরও একটা জিনিস মনে রাখবে, এই 1969 সালে মানুষ প্রথম চাঁদে পা দিয়েছিল,
মানুষ প্রথম চাঁদে পা দিয়েছিল 1969 সালে। 1969 সালে মানুষ প্রথম চাঁদে পা দিয়েছিল। 1969 সালে 14টা ব্যাংকের জাতীয়করণ হয়। আর দাদা সাহেব ফালকে পুরস্কার, যেটা আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কার, সেই পুরস্কারটা 1969 সাল থেকেই দেওয়া শুরু হয়। ক্লিয়ার? এগুলো কিন্তু এইভাবে তোমরা প্যারালাল মনে রাখবে। তাহলে হ্যাঁ, অ্যাপেলো 11, তো তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে মানে চর্চাটা ভালোভাবে থাকবে। দ্বিতীয় যেটা বলছে যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন প্রধান যিনি অভিযুক্ত তিনি কে ছিলেন? অরবিন্দ ঘোষ, লালা হরদয়াল, চন্দ্রশেখর আজাদ নাকি সূর্য সেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মূল অভিযুক্ত কে ছিলেন? 4টে অপশান রয়েছে। সূর্য সেন, মাস্টার দা সূর্য সেন বলা হতো। তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে সঙ্গে প্রধানভাবে যুক্ত ছিলেন। তারপরের প্রশ্ন যেটা দিয়েছে যে আদি ঋগ বৈদিক যুগে দুটো প্রতিনিধিমূলক সমাবেশের নাম কি? এটা মেন্স পরীক্ষায় এসছে, WBCS মেন্সে, যে ঋগ বৈদিক যুগে যে দুটো মানে সমাজ ছিল প্রতিনিধিমূলক সমাবেশ, সেই দুটো সমাবেশের নাম কি? এটা তোমরা প্রিভিয়াস ইয়ার অনেকবার পড়েছো। হ্যাঁ, মাস্টার দা সূর্য সেন, চট্টগ্রাম, হ্যাঁ, সভা এবং সমিতি, একদম। তারপরের প্রশ্ন দিয়েছে তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর অবস্থিত? গঙ্গা, দামোদর, শিলাবতী নাকি ময়ূরাক্ষী? কোন নদীর ওপর তিলপাড়া ব্যারেজ অবস্থিত? যারা যারা রয়েছে বলো, সভা এবং সমিতি। তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর অবস্থিত? যারা লাইভ সেশনে রয়েছে বলো। তোমরা অনেকে জানতে চেয়েছো, তো তোমাদের রেজাল্ট আসুক, তারপর তোমাদের ইন্টারভিউ কী জাতীয় পোশাক, ড্রেস কোড তোমাদের কীরকম হবে সেটা আমি তোমাদের ইউটিউব চ্যানেলেতে বলবো, ঠিক আছে? এখন নয়, আগে রেজাল্টটা আসতে দাও। এখন একটা পরিস্থিতি বুঝতেই পারছো, পরিস্থিতি খুব একদম মানে যে ক্লিয়ার আছে এরকমটা নয়, বিভিন্ন ডিসিশান, বিভিন্ন সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে আছে। তো একটা রেজাল্ট তোমাদের আসুক ক্লিয়ার কাট, অন্তত ডব্লিউবিপির রেজাল্টটাও যদি ফাইনাল রেজাল্ট আউট হয় তো খুব ভালো কথা, তাহলে জানা যাবে যে প্রতিটা পরীক্ষার রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। তো একটা পরীক্ষার রেজাল্ট আসুক, তারপরে আমি এই বিষয় নিয়ে কথা বলবো, কাট অফ কী, কনস্টেবল পরীক্ষা কীরকম কী হলো, বা ওভারঅল কোন ব্যাপার থেকে দাঁড়িয়ে আগামী দিনের পরীক্ষাগুলো কীরকম হতে চলেছে, এগুলো নিয়ে আমি আলোচনা করবো। বা যদি তোমরা মনে করো যে কালকে ডব্লিউবিপির কাট অফ নিয়ে একটু আলোচনা করে দিতে, তো কালকে আমি ডব্লিউবিপির কাট অফ নিয়ে একটু আলোচনা করে দেবো, ঠিক আছে? কিন্তু একটা রেজাল্ট আসুক, এটা আমরাও চাই। তো সেটা হলে কিন্তু খুব ভালো হয়। সো রেজাল্টটা এলে তোমরা জানবে যে ডব্লিউবিপির রেজাল্টটা যদি চলে আসে, তো তোমাদের গ্রুপ সি, গ্রুপ ডির রেজাল্টও কিন্তু খুব বেশি দেরি হবে না, তোমাদের তাড়াতাড়ি কিন্তু সেই রেজাল্ট চলে আসবে, ঠিক আছে? তোমরা ইন্টারভিউর প্রস্তুতি নিতে শুরু করে দেবে যদি ডব্লিউবিপির ফাইনাল রেজাল্ট চলে আসে। কিন্তু ডব্লিউবিপির ফাইনাল রেজাল্ট চলে আসবে বলেই আমার মনে হচ্ছে, ঠিক আছে? তোমরা তখন প্রিপারেশান শুরু করে দেবে। অনেকে জিজ্ঞাসা করেছিলে যে কীরকম জামা, ছেলেদের ক্ষেত্রে কীরকম জামা ইন্টারভিউ পড়ে যাবে, তাদের দেখানোর জন্য মূলত এরকম পড়ে যেতে পারো। দেখেছো আমি যে জামাটা পরেছি, কোনো একদম স্বাভাবিক, কোনো অল্প একটা কারুকার্য করা লাইট কালারের ওপর তোমরা এই রকম জামা কিন্তু তোমরা পরে যেতে পারো। মিসলেনিয়াস 4th অক্টোবর শোনা তো যাচ্ছে, আমি বলতে তো পারবো না, এটা তুমিও যেরকম শুনেছো আমিও সেরকম শুনেছি। পুজোর আগে কি রেজাল্ট দেবে WBSSC? পুজোর আগে তো যেটা শোনা যাচ্ছে যে কনস্টেবল পরীক্ষার রেজাল্ট তো আসবে, এটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু এসএসসি গ্রুপ ডির রেজাল্ট বেরোবে কি না এটা পুজোর আগে, মানে এখনো পর্যন্ত যা আমি দেখলাম, কালকেই বলছি, এখনো পর্যন্ত পুজো হতে তোমাদের 2 মাস বাকি আছে, মোটামুটি পুরো 2 মাস। 20 অক্টোবর না 22 অক্টোবর থেকে পুজো, তো সেখানেতে এই 2 মাস মানে 60 দিন, অনেক কিছু হতে পারে। আবার ওবিসি নিয়ে দেখেছো তো নতুন আবার একটা সমস্যা, নতুন একটা মানে রায়ও এসছে। তো ওবিসি নিয়ে এই রায়টা যে এসছে, এই রায়টাও মানে কতদিন থাকবে, তারপর তার ভিত্তিতে কিভাবে রেজাল্ট বেরোবে, সেটার উপরেতে কিন্তু তোমাদের নতুন পরীক্ষার রেজাল্টের উপর নির্ভর করছে। আর তোমরা যারা মিসলেনিয়াস পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, তারা রেগুলার প্র্যাকটিস করতে থাকো, মিসলেনিয়াস পরীক্ষাটা ভালোভাবে দাও। যদি পুজোর আগে কোনো ডেট থাকে, তো তাহলে পুজোর আগের ডেটে দিতে পারে। তার আগে আমার মনে হয় সবচেয়ে আগে যেটা হতে পারে সেটা হচ্ছে যে তোমার রেজাল্ট, ডব্লিউবিপির রেজাল্ট, যেটা কনস্টেবল পরীক্ষার রেজাল্ট, বহুদিন ধরে ওরা ওয়েট করছে, ওদের পুজোর আগে রেজাল্ট বেরোনোটা আগে কাঙ্ক্ষিত, কারণ ওদের সমস্ত তৈরি হয়ে গেছে। আমাদের তো ইন্টারভিউ দেবো তবু আমি যদিও ডব্লিউবিপি দিইনি, তো তাও আমি বলছি যে ওদের রেজাল্ট, ওদের ফাইনাল রেজাল্ট সেটা আগে আসুক। তো তারপর আমাদের না হয় ইন্টারভিউয়ের রেজাল্টগুলো আসুক, যে কারা কারা ইন্টারভিউ, মানে WBSSC গ্রুপ ডি এর রেজাল্টগুলো আসুক, ঠিক আছে? কিন্তু ওদের রেজাল্টটা আগে চলে আসুক, কারণ ওদের তো জাস্ট এবার জয়েনিংয়ের ব্যাপার চলে আসছে, তো কাজেই সেগুলো তাদের সময় মতো হবে। ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে? পরের প্রশ্ন, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে? যারা যারা লাইভে রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, চ্যানেলটা লাইক করে দাও। আর যদি তোমরা মনে করো যে নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা, তো তোমাদের একটা প্রশ্ন এসেছিল
দ্য ক্রাইং ক্যাপ্টেন কাকে বলা হয় জেনে রাখবে। দ্য ক্রাইং ক্যাপ্টেন নেতাজি সুভাষচন্দ্র বসুকেই বলা হয়। তোমাদেরকে যে এক্সট্রা এক্সট্রা ইনফরমেশনগুলো দিচ্ছি এগুলো কিন্তু একটু খাতায় লিখে রাখবে। দ্য ক্রাইং ক্যাপ্টেন, ঠিক আছে, এটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকেই বলা হয়, মনে থাকবে। এবং আমি ওনার আত্মজীবনী পড়েছি। তো শাহনওয়াজ খান লিখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে। তো সেখানে তিনি লিখেছিলেন যে বাড়িতে যে সমস্ত অভ্যাগত মানে অতিথি আসছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে, তিনি তাদেরকে ব্যাডমিন্টন খেলতে যাওয়ার জন্য আহ্বান করতেন। তার বাগানে ব্যাডমিন্টন কোর্ট ছিল, তিনি ব্যাডমিন্টন খেলতে যাওয়ার জন্য আহ্বান করতেন। শাহনওয়াজ খান তোমরা জানো যে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রধান সহযোগী ছিলেন। তো তিনি এইটা তার সম্পর্কে লিখেছিলেন, তার যে বই আছে। তো তোমরা যদি এই এক্সট্রা তথ্যগুলো জেনে যাও, সেটা কি ইন্টারভিউ হোক বা কি পরীক্ষা হোক, তোমাদের পক্ষে কিন্তু খুবই ভালো হবে। যেমন ধরো তোমাদেরকে আরও একটা কথা বলি, যারা আমাদেরকে, আমি এখন যে ক্লাসগুলো মূলত তোমাদের নিচ্ছি এটা হচ্ছে তোমাদের আপডেট থাকার ক্লাস, কোনো স্পেশাল পরীক্ষার ক্লাস নিচ্ছি না। তোমাদের চাইছি যে তোমরা ইন্টারভিউয়ের আগে সমস্ত ধরনের খবরগুলো তোমাদের কাছে থাকুক, তোমরা আপডেটেড থাকো আমাদের চ্যানেলের মাধ্যমে। এইগুলোই আমি এইভাবে নিচ্ছি না, কোনো পঞ্চায়েত পরীক্ষার ক্লাস নিচ্ছি না, মিসলেনিয়াসের নিচ্ছি না, কোনো ইন্টারভিউয়ের নিচ্ছি। আমি টোটাল ব্যাপারটা তোমাদের সঙ্গে মানে তোমাদের যাতে একটা হলিস্টিক অ্যাপ্রোচ তৈরি হয়। হলিস্টিক অ্যাপ্রোচ মানে হচ্ছে আধুনিককালে পাঠদানের একটা নির্দিষ্ট রীতি। তোমাদেরকে জিজ্ঞাসা করতেই পারে যে এখনকার দিনে যে স্কুলেতে পড়ানো হয়, তোমরা তো ইন্টারভিউয়ের জন্য এসছো, তো এখনকার যে স্কুলে পড়ানো হয় এটা কোন অ্যাপ্রোচ, তোমাদেরকে বলতে হবে হলিস্টিক অ্যাপ্রোচ, মনে থাকবে। যেমন ধরো তোমরা বলতে পারবে যে টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুততম 100টা ছক্কা মারার রেকর্ড কার আছে, তোমাদেরকে এরকম প্রশ্ন করলো, সেটা ইন্টারভিউ হোক, পিএসসি মিসলেনিয়াস হোক, যাই হোক, যে টেস্ট ক্রিকেটে দ্রুততম 100টা ছক্কা মারার রেকর্ড কার আছে। তোমাদের এটা, তোমার যদি হবি ক্রিকেট নাও হয়, তোমাদের কিন্তু এই জাতীয় প্রশ্ন দেবে। ঋষভ পন্থ একদম সম্প্রতি এই রেকর্ডটা করেছেন। এর আগে ছিল বেন স্টোকস, আর তারপর যিনি ছিলেন তিনি হচ্ছেন অ্যাডাম গিলক্রিস্ট। তো আমি পরশু দিনই এই নিয়ে তোমাদের, তার আগে যে লাইভ হয়েছিল এদের কথাই বলছিলাম। তো ঋষভ পান্থ সম্প্রতি এই রেকর্ডটা করেছেন যে দ্রুততম 100টা ছক্কা মারার রেকর্ড, ঠিক আছে, টেস্ট ক্রিকেটে। তো এই জাতীয় প্রশ্ন সম্পর্কে তোমরা আপডেটেড থাকো। আচ্ছা, আজকে একটা জিনিস তোমাদের নতুন আলোচনা করে দেবো, সেটা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন পুরস্কার। এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুরবার পড়ে। তো এই বিভিন্ন পুরস্কার কবে থেকে দেওয়া হয়, ব্র্যান্ডন ম্যাকালাম, হ্যাঁ ব্র্যান্ডন ম্যাকালাম নিউজিল্যান্ডের একজন প্লেয়ার ছিলেন। তো হ্যাঁ, কালকেই এই রেকর্ডটা করেছে। ওই জন্যই বললাম যে আমার ক্লাসের মাধ্যমে আমি সবচেয়ে আপডেটেড তথ্যগুলো তোমাদেরকে দিতে থাকি, যাতে তোমরা আপডেটেড থাকো। যেমন ধরো কালকে একটা গবেষণায় বেরিয়েছে যে পৃথিবীর প্রথম পাখির নাম বলতে পারবে? পৃথিবীর প্রথম পাখি, পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম যে পাখি তার নাম বলতে পারবে? বলতে পারবে কেউ? পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম যে পাখি, গত পরশু দিনের গবেষণাতেই বেরিয়েছে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম পাখি ডোডো না, এটা বিলুপ্তপ্রায় পাখি। তুমি যে পাখিটার নাম বলছো এটা হচ্ছে এই বিলুপ্তপ্রায় পাখি। পৃথিবীর প্রাচীনতম পাখির নাম হচ্ছে আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্স। তো একটা গবেষণা বলছে যে আর্কিওপটেরিক্সের ওজন তো বিরাট ছিল, তো তারা উড়তো কিভাবে? বলছে তাদের ডানার থেকে পায়ের জোর ছিল বেশি। আর্কিওপটেরিক্স যেভাবে আকাশে উঠতো সেটা হচ্ছে ডানার থেকে তাদের পায়ের জোর ছিল বেশি, মনে থাকবে। তো এগুলো তোমাদের ইন্টারভিউর কোশ্চেনে, তোমার যদি সাবজেক্ট বায়োলজি থাকে বা সাবজেক্ট বায়োলজি নাও থাকে, তোমাদেরকে কিন্তু এই জাতীয় প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই জাতীয় প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করবে। যেমন আরও একটা গবেষণায় প্রমাণিত হয়েছে যে তোমাদের সমুদ্রেতে একমাত্র ভারতীয়, সব মিলিয়ে চতুর্থ। আচ্ছা আচ্ছা, নেক্সট তোমাদের পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন যেটা দিয়েছে সেটা হচ্ছে যে ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? যারা যারা লাইভে রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। হ্যাঁ, ডায়নোসরের থেকে এসছে। তো বলো ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? যারা যারা লাইভে রয়েছে 26শে নভেম্বর। 26শে নভেম্বর প্রত্যেকে কমেন্ট করছো। হ্যাঁ, ভারতের সংবিধান দিবস 26শে নভেম্বর পালিত হয়, একদম কারেক্ট, 26শে নভেম্বর। তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? 26শে নভেম্বর, একদম কারেক্ট অ্যান্সার প্রত্যেকে। আজকে অনেকে নতুন এসছো দেখছি, যারা যারা নতুন চ্যানেলে যোগদান করেছো তারা আমাদের চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। আর চ্যানেলেতে তোমাদের কিছুদিনের মধ্যেই হাইপ অপশান চালু হয়ে যাবে। তোমাদের আমি কথা দিচ্ছি, যে পরীক্ষাটা প্রথম আসবে, কনস্টেবল পরীক্ষার প্রিপারেশান আমি করাই, মানে ফ্রিতে। আর তোমাদের এরপরে যে দেবেন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ তোমাদের এরপরে যে পরীক্ষার নোটিফিকেশানটা বেরোবে, যেটা মোটামুটি সবাই দেবে, পঞ্চায়েত হোক বা গ্রুপ সি গ্রুপ ডি হোক, আমি টোটাল প্র্যাকটিস সেট তোমাদের এখানেতে আমি ফ্রিতে করিয়ে দেবো।
পেড ব্যাচ করাতে পারবো না, পেড ব্যাচটা একটা সামান্য টাকা 299 টাকা দিয়ে আমি তোমাদের পেড ব্যাচ আনবো জিকে, কিন্তু তোমাদের প্র্যাকটিস ক্লাস প্রত্যেকের জন্য সম্পূর্ণ ফ্রিতে আমি করিয়ে দেবো, কিন্তু একটা অন্তত নোটিফিকেশান ফিল আপ হোক, কারণ এখন পঞ্চায়েতের যদি ক্লাস করাই দেখা যাবে ভবিষ্যতে পঞ্চায়েতে কম্পিউটার হয়তো সিলেবাসে এলো বা পঞ্চায়েতে এনইপি এলো, তোমাদেরই সমস্যা হবে। ওই জন্য আমি এখন কোনো পরীক্ষার ক্লাস করাচ্ছি না, এখন যেটা করাচ্ছি টোটাল পড়াচ্ছি যাতে তোমাদের ইন্টারভিউ থেকে শুরু করে মিসলেনিয়াস সমস্ত পরীক্ষার কাজে লেগে যায় একদম। দেবেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, তার পরের প্রশ্ন বলছে কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তুলেছিল? কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তুলেছিল? যারা যারা লাইভে রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করো, কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তুলেছিল বলো। যারা যারা লাইভে রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলে বলো। কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলে? লাহোর অধিবেশন। হ্যাঁ স্যার, ডব্লিউবিপি নাকি গ্রুপ সি গ্রুপ ডি কোনটা বেটার? জবারে অনেক অপশান আছে তোমার হাতে, তোমার মতো সৌভাগ্যবান অনেক কম আছে, তুমি যেটায় পাবে সেটাই আগে জয়েন করবে, ঠিক আছে? তুমি যদি ডব্লিউবিপি জয়েনিং লেটার পুজোর আগে পেয়ে যাও তাহলে তুমি অবশ্যই ডব্লিউবিপিতে জয়েন করবে। তারপরে তো তোমার অপশান আছে যে গ্রুপ সি গ্রুপ ডিতে জয়েন করার। গ্রুপ সি গ্রুপ ডিতে তো তোমার আগে সিএতে তো টাইপিং টেস্ট আছে, তাই না? গ্রুপ সিএতে তো আগে টাইপিং টেস্ট আছে, তাহলে তুমি আগে তোমার হাতে যেটা অপশান আছে সেটাই জয়েন করবে। আমি কনস্টেবল পরীক্ষা 3বার কোয়ালিফাই করেছিলাম, কিন্তু মাঠের জন্য হয়নি, খুব দুর্ভাগ্য যে 3বারই মাঠ যখন হয়নি আমি আর ওই দিকে যাইনি, কারণ দেখেছি যে মাঠটা 1600 মিটার খুবই টাফ, তো যার জন্য ওটা আমি ছেড়ে দিয়েছিলাম। এসআইও তাই মাঠেতে 800-র জন্য হয়নি। তো যাই হোক, তোমাদের হাতে যখন এত অপশান তোমার কাছে রয়েছে, তোমার হাতে যেটা প্রথম যে চাকরিটা আসবে তুমি সেটাই জয়েন করবে, ঠিক আছে? তারপরে যখন নতুনত্ব অপশান তোমাদের কাছে আসবে তখন সেটা নিয়ে ভাববে। তো যাই হোক, টাইপিং স্পিড 45, তো ভালো। নেক্সট যেটা তোমাদেরকে বললাম, লাহোর অধিবেশন। তো লাহোর অধিবেশন 1929 সালে হয়েছিল। পাঞ্জাবের রাভি নদীর তীর থেকে ভারতের প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন হয়েছিল, তোমরা প্রত্যেকে জানো। 1929 সালে পাঞ্জাবের রাভি নদীর তীর থেকে প্রথম ভারতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এটাও তোমাদের কিন্তু ডব্লিউবিসিএস এর মেন্স পরীক্ষায় এসেছিল প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে? পরের প্রশ্ন বলছে পারমাণবিক আকার কোন ইউনিটে প্রকাশ করা হয়? তোমরা বলো পারমাণবিক আকার কোন ইউনিটে প্রকাশ করা হয়? পরের প্রশ্ন, পারমাণবিক আকার প্রাইমারি টেটে 25.5, একাডেমিক দিক থেকে একটু কমই, সাধারণত যাদের 29-30 এরকম থাকছে সমস্তটা মিলে তাদের ক্ষেত্রে প্রাইমারি টেটের এই কাট অফটা ভালো। বাকি তোমার ক্ষেত্রে সত্যি একটু 25.5 যদি থাকে সেটা একটু কমই, ঠিক আছে? বলো পারমাণবিক আকার কোন ইউনিটে প্রকাশ করা হয়? যারা যারা লাইভে রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও পারমাণবিক আকার কোন ইউনিটে প্রকাশ করা হয়। ফার্মি। ফার্মি হচ্ছে পারমাণবিক আকার প্রকাশের ইউনিট, একদম কারেক্ট অ্যান্সার দিয়েছো প্রত্যেকে। তারপরের প্রশ্ন বলো বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে? বৈদ্যুতিক বাল্বে কোন, হ্যাঁ পারমাণবিক আকার প্রকাশ করা হয় ফার্মিতে। বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে? যারা যারা লাইভে রয়েছো, কার্বন মনোঅক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন নাকি নাইট্রোজেন? আর্গন না, নাইট্রোজেন। বৈদ্যুতিক বাল্বে নাইট্রোজেন থাকে। আর তোমার বৈদ্যুতিক বাল্বে যে তারটা তৈরি হয় ওটা কোন ধাতু দিয়ে তৈরি হয়? বৈদ্যুতিক বাল্বের যে তারটা তৈরি হয় ওটা কোন ধাতু দিয়ে তৈরি হয় বলো? বৈদ্যুতিক বাল্বের যে তারটা তৈরি হয় সেটা কোন ধাতু দিয়ে তৈরি হয়? তোমাদেরকে আমি একটা প্রশ্ন বলছি, হ্যাঁ হিটারে হচ্ছে নাইক্রোম আর বৈদ্যুতিক বাল্বে হচ্ছে টাংস্টেন, আর হিটারে হচ্ছে নাইক্রোম। তো তোমাদের এবছর যে যারা সেন্ট্রালের টেট দিয়েছো, সেন্ট্রালের প্রাইমারি স্কুলের টেট, ওখানে এই প্রশ্নটা এসছে। তোমরা ভাবলে অবাক হয়ে যাবে যে এই প্রশ্নটা প্রাইমারি টেটে এসছে। এবারে প্রশ্নটা এসছে এরকম যে একটা মশা অন্ধকারে একটা মানুষকে কিভাবে খুঁজে পায়, ঠিক আছে? একটা মশা অন্ধকারে একটা মানুষকে কিভাবে খুঁজে পায়, এটা এবছর প্রাইমারি টেটের প্রশ্ন এসছে সেন্ট্রালের সিটেটের পেপার 1-এ, পরিবেশ পরিচয়ে। তো উত্তরটা কি যদি কেউ বলতে চাও তো বলতে পারো, তারপর না হয় আমি উত্তরটা বলে দেবো। বলছে একটা মশা অন্ধকারে কিভাবে একজন মানুষকে খুঁজে পায়। যারা যারা লাইভে রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো যে একটা মশা অন্ধকারে একটা মানুষকে কিভাবে খুঁজে পায়। এটা তোমাদের সিটেট বা সেন্ট্রালের টেটেতে এবছরে প্রশ্ন এসছে, তার মানে বুঝতে পারছো প্রশ্ন কতটা আপডেটেড হচ্ছে। তো বলো বডি হিট, হ্যাঁ আমাদের শরীরের উষ্ণতা বা শরীরের যে তাপমাত্রা থাকে আর 3টে জিনিসের মাধ্যমে খুঁজে পায়, হ্যাঁ হিট সেন্সার দিয়ে। হ্যাঁ আমি বলে দিচ্ছি শোনো, পারফেক্ট উত্তরটা হচ্ছে 3টে জিনিস দিয়ে খুঁজে পায়। একটা হচ্ছে আমরা শরীর থেকে যে আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেই কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে, আর হচ্ছে শরীরের উষ্ণতার মাধ্যমে, আর একটা হচ্ছে পায়ের তলার বিশেষ গন্ধের মারফত।
কি বললাম, একটা মশা তিনটে ভাবে একটা মানুষকে খুঁজে পায় অন্ধকারে। একটা হচ্ছে আমাদের পায়ের তলার একটা স্পেশাল গন্ধ যেটা ওদেরকে আকৃষ্ট করে, সেইটার মাধ্যমে খুঁজে পায়। নাম্বার টু যেটা, নাম্বার টু হচ্ছে শরীরের তাপমাত্রা, সেটা দিয়ে খুঁজে পায়। আর ৩ নম্বর যেটা, ৩ নম্বরটা হচ্ছে আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, সেই কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে একটা মশা কিন্তু একটা মানুষকে খুঁজে পায়। বোঝা গেল? এই লেভেলের প্রশ্ন কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার পরীক্ষাগুলোতে এসছে, সুতরাং সেইভাবে তোমরা প্রিপারেশান নেবে, যে কোনো প্রশ্নই কিন্তু তোমাদের আসতে পারে। আচ্ছা, তারপরের প্রশ্ন বলছে, তারপরের প্রশ্ন যেটা দিয়েছে, আচ্ছা, কলকাতায় মেট্রো রেল কবে চালু হয়েছিল? এটা তো একদম কমন কোশ্চেন, তোমাদের ইন্টারভিউর ক্ষেত্রে ধরা হবে। তো বলো, কলকাতায় মেট্রো রেল পরিষেবা প্রথম কবে চালু হয়? যারা যারা লাইভে রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। কলকাতায় প্রথম মেট্রো রেল কবে চালু হয়েছিল? 1984 সালে কলকাতায় প্রথম মেট্রো রেল চালু হয়। একদম কারেক্ট অ্যান্সার, কোনো ভুল নেই। 1984 সাল কলকাতায় প্রথম মেট্রো পরিষেবা চালু হয়েছিল। নেক্সট প্রশ্ন যেটা দিয়েছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 1984, প্রত্যেকে কারেক্ট অ্যান্সার দিয়েছ। আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? যারা যারা লাইভে রয়েছ কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আন্দামান স্যাডেল পিক, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক। ঠিক আছে? আচ্ছা, আজকে তোমাদের একটা স্পেশাল টপিক আছে, তোমরা উত্তর দেবে, আমি প্রশ্নগুলো পরপর বলে দিচ্ছি, তোমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। আর এই টপিকটা লিখে নেবে, কারণ এখান থেকে প্রতিবার প্রশ্ন আসে। আমি পরপর বলছি, তোমরা পরপর উত্তরগুলো দিতে থাকবে। প্রথম যেটা, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার, এটা কত সাল থেকে দেওয়া শুরু হয়েছিল? ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার এটা কত সাল থেকে দেওয়া শুরু হয়? যারা যারা লাইভে রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করো। ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার, আমি আজকে সালগুলো বলে দিচ্ছি, পরের বারে আরও বিস্তারিতভাবে বলে দেবো। বলো, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়েছিল? যারা লাইভে রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়? দেখো, এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস এসছে, এই প্রশ্নগুলোকে ভালোভাবে তোমরা চর্চা করো, এই প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার পরীক্ষায় এসছে। ঠিক আছে? ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়? আর কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। এগুলো কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। 1986 সাল থেকে। ঠিক আছে? ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার কিন্তু 1986 সাল থেকে দেওয়া শুরু হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন যেটা দিয়েছে, ভারতরত্ন পুরস্কার কত সাল থেকে শুরু হয়? একদম অনিন্দিতা দাস কারেক্ট অ্যান্সার দিয়েছে, 1986 সাল। দ্বিতীয় প্রশ্ন যেটা দিয়েছে, ভারতরত্ন পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়? 1954, একদম প্রত্যেকে কারেক্ট অ্যান্সার দিয়েছে। জ্ঞানপীঠ পুরস্কার কত সাল থেকে হয়? যে প্রশ্নগুলো এসছে আমি পরপর বলে দিচ্ছি। আর তোমরা আর একটা জেনে রাখবে যে পদ্মবিভূষণ আর পদ্মভূষণ এই দুটো পুরস্কারও কিন্তু 1954 সাল থেকেই দেওয়া শুরু হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, জ্ঞানপীঠ পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়? 1865 নয়, একটু ভুল হলো। বলো, 1965 প্রথম পেয়েছিল কে? প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কে? প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কে? যারা যারা লাইভে রয়েছে কমেন্ট করো। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন? বলো, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন? 22টা ভাষা দেওয়া হয়। জি শঙ্কর কুরুপ, কুরুপ্পুঝাল বলে যে বইটা লিখেছিলেন, যেটার মানে হচ্ছে বাঁশের বাঁশি, লিখে রাখবে। জি শঙ্কর কুরুপ, তার যে বইয়ের নাম ছিল সেটা হচ্ছে উড়ুপ্পুঝাল। এই উড়ুপ্পুঝাল কথার মানে হচ্ছে বাঁশের বাঁশি। তো এই বইটা লিখে তিনি কিন্তু প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। আর প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক সর্বকনিষ্ঠ ব্যক্তির নাম কি? কেউ বলতে পারবে? প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক সর্বকনিষ্ঠ ব্যক্তির নাম কি? যারা যারা লাইভে রয়েছে বলো, প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক সর্বকনিষ্ঠ মানে সবচেয়ে কম বয়সী ব্যক্তির নাম কি? যারা লাইভ সেশনে রয়েছে কমেন্ট করে বলো, প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক সর্বকনিষ্ঠ ব্যক্তির নাম কি? হ্যাঁ, সচিন তেন্ডুলকর 2014 সালে পেয়েছিলেন। একদম প্রথম হচ্ছেন, তিনি হচ্ছেন ক্রীড়া জগৎ থেকে প্রথম ব্যক্তি যিনি এই পুরস্কার পেয়েছিলেন এবং সর্বকনিষ্ঠ ব্যক্তি। ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ, 2014 সালে। আর আবার ওই বছরই প্রথম শান্তিতে নোবেল পেয়েছিল মালালা ইউসুফজাই, তাই না? ওই বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন মালালা ইউসুফজাই, পাকিস্তান থেকে। ঠিক বলছি তো? 2014 সাল। যারা লাইভে রয়েছে কমেন্ট করো। নেক্সট প্রশ্ন, ভারতের কোথায় সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয়? ভারতের কোথায় সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ উৎপাদন করা হয়, অর্থাৎ ম্যাঙ্গানিজ উৎপাদনের প্রথম রাজ্য কোনটা? যারা যারা লাইভে রয়েছে, ম্যাঙ্গানিজ উৎপাদনের প্রথম চক্রবর্তী গোপালাচারী, সিভি রামান, রাধাকৃষ্ণান। প্রথম 1954, একদম কারেক্ট অ্যান্সার। ভারতরত্ন পুরস্কার 3জন ব্যক্তি পেয়েছিলেন। 2019 সালেও ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল, তারপর থেকে মনে হয় কিছু সাল বন্ধ ছিল। হ্যাঁ, উড়িষ্যায় সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ উৎপন্ন হয়। কেওনঝড় খনি, এটা পরীক্ষা অনেকবার এসেছিল।
উড়িষ্যার যে কেওনঝড় খনি আছে ওখানে সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ উৎপন্ন হয়। আর হচ্ছে যে হকি স্টেডিয়ামটা আছে বলো যেটা ভুবনেশ্বরে, ওটা হচ্ছে বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম। তো এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছিল। হ্যাঁ, বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম, এটা উড়িষ্যায় অবস্থিত, উড়িষ্যায় সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ উৎপন্ন হয়। আর পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে দীর্ঘ বাউন্ডারি লাইন কার আছে? কোন রাজ্যের পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে দীর্ঘ বাউন্ডারি লাইন আছে? যারা যারা লাইভে রয়েছে কমেন্ট করো। পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে দীর্ঘ বাউন্ডারি লাইন কোন রাজ্যের আছে বলো? পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে দীর্ঘ বাউন্ডারি লাইন কার আছে? ঝাড়খণ্ডের। এটাও পরীক্ষায় ছিল। আর ভারতবর্ষের সঙ্গে সবচেয়ে দীর্ঘ, হ্যাঁ ঝাড়খণ্ড। ভারতবর্ষের সঙ্গে হচ্ছে বাংলাদেশের। ঠিক আছে, পশ্চিমবঙ্গের সঙ্গে কিন্তু বাংলাদেশের নয়। পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বৃহৎ বাউন্ডারি লাইন আছে হচ্ছে ঝাড়খণ্ডের। আর ভারতবর্ষের সঙ্গে সবচেয়ে দীর্ঘ বাউন্ডারি লাইন আছে হচ্ছে বাংলাদেশের। আর সবচেয়ে ক্ষুদ্রতম বাউন্ডারি লাইন আছে হচ্ছে আফগানিস্তানের সঙ্গে। ঠিক আছে, এগুলো হ্যাঁ 4096 কিলোমিটার, একদম কারেক্ট, একদম কারেক্ট, প্রত্যেকে কারেক্ট উত্তর দিচ্ছ। 4096 কিলোমিটার। আফগানিস্তানের সঙ্গে হচ্ছে 106 কিলোমিটার। এইগুলো সব মুখস্থ রাখবে। আচ্ছা, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? এটা প্রচুরবার পরীক্ষায় এসছে। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? যারা যারা লাইভে রয়েছে কমেন্ট করে দাও। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? দীনবন্ধু মিত্র, রাজা রামমোহন রায়, রাজা স্যার উইলিয়ামস জোন্স। স্যার উইলিয়ামস জোন্স 1784 এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। স্যার উইলিয়ামস জোন্স 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। আফগানিস্তানের বর্ডারে, হ্যাঁ পিওকে, হ্যাঁ পাক অধিকৃত কাশ্মীর, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। ঠিক আছে, হ্যাঁ। আর ম্যাকমোহন লাইন ভারত আর চীনের মাঝখানে আছে, এটা কত সালে তৈরি হয়েছিল বলতে পারবে? ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের মাঝখানে কত সালে তৈরি হয়েছিল বলতে পারবে? এই জাতীয় প্রশ্ন এসেছিল বলেই আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি, ম্যাকমোহন লাইন কত সালে তৈরি হয়েছিল? ভারত এবং চীনের মাঝখানে যে ম্যাকমোহন লাইন আছে এটা কত সালে তৈরি হয়েছিল? 1962 নাকি 1914? আমার মনে নেই। প্রশ্নটা এসেছিল, তোমরা একটু দেখে নিও বই থেকে। এটা তোমরা হিস্ট্রিতেও পেতে পারো, জিওগ্রাফিতেও পেতে পারো। ঠিক আছে, কারণ জিওগ্রাফিতে পাবে তো বটেই, হিস্ট্রিতে পাবে সম্ভবত ওই ভারতে ভাইস রয় ওই চ্যাপ্টারেতে তোমরা পাবে। একবার দেখে নেবে। 1914 হবে, দেখেছো? আমি ঠিকই বলেছি, 1914 হবে। বুঝলে? একটু ঠিকঠাক করে উত্তর দাও। অনেকেই দেখছে, 1914 হবে। আমি যতদূর বলছি আমারও মনে পড়ছে 1914তেই হয়েছিল ভারত আর চীনের মাঝখানে ম্যাকমোহন লাইন। আচ্ছা, পরের প্রশ্ন যেটা এখানে সেট থেকে বলছি, প্রিভিয়াস ইয়ার পড়েছে, গ্রাম পঞ্চায়েত ভারতীয় আর্টিকেলে কত নম্বর আর্টিকেলে আছে? ভারতের আর্টিকেলের কত নম্বর আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত আছে বলো? ভারতীয় আর্টিকেলে, সংবিধানের কত নম্বর আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত আছে? না না না, 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। প্রশ্ন ভালো করে বোঝো, কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না। আর্টিকেল 40, শ্রিয়া একদম কারেক্ট বলেছে, শুভেন্দু কারেক্ট বলছে, বাকিরা কি বলছে আমি উত্তর বুঝতেই পারিনি। 73 কেন বলছে? আমি বলছি ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে গ্রাম পঞ্চায়েতের উল্লেখ আছে? সোজা প্রশ্ন, বাংলায় ছিল, আর্টিকেল 40। বাকিদের কি বুঝতে, হ্যাঁ 73তম সংবিধান সংশোধনী। ঠিক আছে, দুটো প্রশ্ন আলাদা করো না। হ্যাঁ, 243 ও থেকে 243 জেড, এটার মধ্যে গ্রাম পঞ্চায়েতের বর্ণনা করা আছে। 243 থেকে 243 ও থেকে 243 জেড, এর মধ্যে গ্রাম পঞ্চায়েতের বর্ণনা করা আছে। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট প্রশ্ন যেটা, যে অশোকের যে শিলালিপি, এটার পাঠোদ্ধার প্রথম কে করেছিলেন? এটা প্রিভিয়াস প্রচুরবার এসছে। অশোকের শিলালিপি পাঠোদ্ধার কে করেছিলেন বলো? 1837 সালে এই ঘটনাটা হয়েছিল। অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন কে? জেমস প্রিন্সেপ 1837 সালে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন। এখানে একটা কাহিনী তোমাদেরকে বলে দিই, তোমরা মনে রাখতে পারবে। যখন অশোক যে যুদ্ধটা হয়েছিল সেটা হচ্ছে কি যুদ্ধ বলো? কলিঙ্গ যুদ্ধ। ওই কলিঙ্গ যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? এটা পরীক্ষায় একবার প্রশ্ন এসেছিল। উত্তরটা হবে দয়া বা দায়া, যে ধরনের উচ্চারণ তুমি করো না কেন, মোট কথা উত্তরটা এইরকম, দয়া নদীর তীরেতে মানে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, অশোক করেছিলেন। তো সেই কলিঙ্গ যুদ্ধে
দেখা যাচ্ছে, এটা একটা কথিত আছে, যদিও যে স্টোরিটা তোমাদেরকে বলছি এটা সম্পূর্ণ ইতিহাসের একটা কথিত স্টোরি। আমি যেহেতু পড়াশোনা করেছিলাম তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মাত্র, সত্যি মিথ্যে বলতে পারবো না। সেটা হচ্ছে যে যখন অশোকের সেনাপতি ওই নদীতে জল পান করতে যায়, তখন তো ওই নদীর জলই পান করতে হতো। তো সেই জল পান করতে গিয়ে তিনি দেখছেন যে ওই নদী দিয়ে শুধুমাত্র রক্ত বয়ে যাচ্ছে। তখন তিনি এসে সম্রাট অশোককে ওই কাহিনীটা বলেন যে আপনার যে দয়া নদীর তীরে যে যুদ্ধটা হচ্ছে, এই নদী দিয়ে তো শুধু রক্ত বয়ে যাচ্ছে, তাহলে জল পান করবো কিভাবে। এই ঘটনাটা অশোকের মনে খুব আলোড়ন তৈরি করে, যে এত বড় মানে এত মানুষ হত্যা হয়েছে যাতে জলের বদলে রক্ত প্রবাহিত হচ্ছে। তখন তিনি ওই ভেরি ঘোষের পরিবর্তে ধর্ম ঘোষের নীতি, অর্থাৎ যুদ্ধ জয়ের পরিবর্তে ধার্মিক নীতি নিয়েছিলেন। ঠিক আছে, তো তখন সেই রাজা অশোক থেকে তিনি আস্তে আস্তে বৌদ্ধ ধর্ম এবং তিনি ধর্ম ঘোষের নীতি নিয়েছিলেন। তারপরে তো তোমরা জানো যে তার যে বিভিন্ন শিলালিপি আসে 13-14টা, সেই শিলালিপি তাতে তিনি সেই জিনিসই প্রচার করেছিলেন। এবং অশোক হচ্ছেন পৃথিবীর ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি পশু চিকিৎসালয় তৈরি করেছিলেন। পৃথিবীর ইতিহাসে প্রথম ব্যক্তি যার মাথায় প্রথম এটা এসেছিল যে তিনি পশু চিকিৎসালয় তৈরি করেছিলেন। এবং ইতিহাসে আরও কথিত আছে তিনি 99 জন ভ্রাতাকে মানে ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। সেসব মানে ইতিহাস কথিত ব্যাপার, কিন্তু যেটা প্রমাণিত সত্য সেটা হচ্ছে যে অশোক পৃথিবীর ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি তার 99 জন ভাইকে হত্যা করে তিনি সিংহাসনে বসেছিলেন। এবং একজনকে তিনি হত্যা করেননি, তার নাম হচ্ছে সুসিম। যেটুকু আমার মনে আছে, আমি তো অনেক ধরনের জিকে পড়াচ্ছি, তো যেটুকু মনে আছে আমি সেটুকু তোমাদের শেয়ার করলাম। এছাড়াও অনেক স্টোরি আছে, একদিন খাতা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ওইগুলো তোমাদের তোমরা যদি স্টোরিগুলোকে খাতায় লিখে নাও তাহলে তোমাদের এগুলো মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে। আর তোমরা বুঝতেই পারছো নতুন যে সমস্ত পরীক্ষা হতে চলেছে সেই সমস্ত পরীক্ষার সিলেবাস কিন্তু আপডেট থাকবে। সিলেবাস একদম এরকম তোমরা সিলেবাস দেখতে পাবে না যে ইতিহাস ওরকম থাকবে না, উল্লেখ করে দেওয়া থাকবে। ঠিক আছে, সেটা যেটা তোমরা লাস্ট গ্রুপ ডি পরীক্ষা দিয়েছো তাতেও দেখেছো। এবারেতেও আমি তোমাদেরকে বলছি সিলেবাস ওরকম হবে না যেখানে লেখা থাকবে ইতিহাস, যেখানে লেখা থাকবে ভূগোল, ওরকম থাকবে না। সিলেবাস পার্টিকুলার মেনশন করে দেওয়া থাকবে যে এই টপিকের ওপর তোমাদের পরীক্ষা হবে। হ্যাঁ, তো কারেন্ট অ্যাফেয়ার্স তো এগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া থাকবে, যার জন্য তোমাদেরকে কিন্তু আরও ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে, ইরানের মুদ্রার নাম কি বলো? এগুলো বিভিন্ন দেশের মুদ্রা থেকে পরীক্ষায় পড়ে। মিসলেনিয়াসের কোনো সাজেশন হবে? মিসলেনিয়াসের সাজেশন ভাবাটাই ভুল। ডব্লিউবিসিএস এর পরে যদি কোনো কঠিন পরীক্ষা থাকে সেটা হচ্ছে এই মিসলেনিয়াস পরীক্ষা। ডব্লিউবিসিএস পরীক্ষার পরে যদি কোনো কঠিন পরীক্ষা থেকে থাকে দ্বিতীয় সর্বোচ্চ সেটা হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষা। এর কোনো সাজেশন হয় না, একদম ডেসক্রিপটিভ জিকে। যদিও এই পরীক্ষাটা এমন একটা সময়ে হচ্ছে বা এমন একটা সময় ফর্ম ফিল আপ হয়েছে যে সময়তে তোমাদের পুরনো সিলেবাসের ওপরেই কিন্তু পরীক্ষাটা হতে চলেছে। সে যে ডেটেই হোক। হ্যাঁ, ইরানি রিয়াল বলা হয়। ঠিক আছে, ইরানি রিয়েল, ইরানের মুদ্রাকে বলা হয় ইরানি রিয়েল। ঠিক আছে, তো এটার কোনো সিলেবাস মানে সাজেশন হবে না, শুধুমাত্র তোমরা প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, মায়ানমারের মুদ্রার নাম কি? এটা প্রচুরবার প্রিভিয়াস ইয়ার পড়েছে। বলো, মায়ানমারের মুদ্রার নাম কি? মায়ানমারের মুদ্রার নাম কি? রিঙ্গিত, কায়াত, ডং। মায়ানমারের মুদ্রা দেখো, মায়ানমারের মুদ্রা এটা যতদূর আমার মনে পড়ে কায়াত। ঠিক আছে, নেপালের হচ্ছে দীর্ঘতম নদী হচ্ছে কালীগণ্ডক, এইটা পড়েছিল। আর মায়ানমারের মুদ্রার নাম পড়েছিল। মায়ানমারের মুদ্রা কিয়াত বা কায়াত, যেটা লিখেছে জুল, তো ওই উত্তরটাই রাইট। রিঙ্গিত কোথাকার মুদ্রা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ডং নয়। নেক্সট, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটা সদর দপ্তর কোথায় অবস্থিত? কিয়াত। হ্যাঁ, ওই রকম উচ্চারণ হবে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটা সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা সদর দপ্তর থেকে প্রশ্নটা এসছে। জেনেভা, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের জেনেভায় তোমার হচ্ছে একদম তাদের সদর দপ্তর। আর ফেসবুকের সদর দপ্তর কোথায়? ফেসবুকের সবাই তো ফেসবুক করো, ফেসবুকের সদর দপ্তর কোথায়? মেনলো পার্ক। দেখে নেবে একবার ঠিক বললাম কিনা, ভুলও হতে পারে। ফেসবুকের সদর দপ্তর মেনলো পার্কে অবস্থিত। ঠিক আছে, নেক্সট, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি?
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? দেখো ফেসবুকের সদর দপ্তর কিন্তু কেউ বলতে পারেনি, ঠিক আছে? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি বলো? বেঙ্গল গেজেট, হিকির বেঙ্গল গেজেট, এটা প্রথম সংবাদপত্র। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে সংবাদ কৌমুদী, একদম কারেক্ট অ্যান্সার। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ। সবাই ভুল উত্তর দিয়েছে। দেখো বেঙ্গল গেজেট, হিকির বেঙ্গল গেজেট ওটা 1780 সালে সম্ভবত, ওটা প্রথম সংবাদপত্র, ঠিক আছে? আর এই বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে কি বললাম বলো? সমাচার দর্পণ। আর সংবাদ কৌমুদী রাজা রামমোহন রায়। হ্যাঁ ঠিকই করেছিলে। একটা গল্প ছিল জানো তো, গল্পটা হচ্ছে যে একজন ব্রাহ্মণ একটা ছাগল কিনে নিয়ে ফিরছিল। তো কয়েকটা বন্ধু প্ল্যান করলো যে তখনকার দিনে তো মুরগির মাংস বা পোলট্রির মাংস পাওয়া যেত না, যে ওই কৃপণ ব্রাহ্মণের কাঁধ থেকে ছাগলটাকে আমরা কিভাবে নেব। তো সেই ব্রাহ্মণ এতটাই সতর্ক ছিল যে সেই ব্রাহ্মণ সেই ছাগলটাকে একদম কাঁধে চাপিয়ে নিয়ে আসছিল, যাতে পাছে কেউ চোর ডাকাতের উপদ্রবে কেউ না তাকে ছিনিয়ে নিয়ে যায়, তার জীবন যায় যাক, যেন ছাগলটা তার চুরি না হয়। তো এই রকম একজন লোকের কাছ থেকে তিনজন বন্ধু ঠিক করলো যে ওই ছাগলটাকে আমরা নেব, যে কোনোভাবে হোক নেব। তো তখন তারা কি প্ল্যান করেছিল যে 1 কিলোমিটার অন্তর তিনজন বন্ধু দাঁড়িয়ে গিয়েছিল। গিয়ে প্রথমজন সেই ব্রাহ্মণকে বলছে, আপনি এটা কি শপিং করেছেন? বলছে, কেন, এটা তো ছাগল। বলছে, না এটা তো ছাগল নয়, এটা তো আপনাকে ঠকিয়ে দিয়েছে, এটা তো ভেড়া। তো বলছে, ভেড়া? বলছে, তুমি মিথ্যে কথা বলছো। বলছে, বেশ ভালো। আবার 1 কিলোমিটার দূরে একজন বলছে, ব্রাহ্মণ মশাই আপনি এটা কি শপিং করেছেন? বলছে, আমি তো ছাগল শপিং করেছি। বলছে, না এটা তো আপনি ভেড়া শপিং করেছেন। তখন কি করেছে ব্রাহ্মণ, ওটাকে কাঁধ থেকে নামিয়ে দেখছে যে এটা ভেড়া। কি জানি ভাই। বলছে, না তুমি, আমার বিশ্বাস হয় না, তুমি মিথ্যে কথা বলছো। বলে সে তখন কিন্তু আর কাঁধে নেয়নি, সেটাকে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, যে তখন তার মনে অলরেডি ঢুকে গেছে যে সন্দেহ। এরপর 3 নম্বর জন বন্ধু তাকে বলছে যে, আপনি ব্রাহ্মণ মশাই এটা কি শপিং করেছেন? বলছে, কি শপিং করেছি বলো তো ভাই, আমি তো ছাগলই কিনবো বলে গেলাম, আমাকে তো ছাগলই দিল। বলছে, না এটা ভুল দিয়েছে, এটা ভেড়া, এটাকে আপনি ছেড়ে দিন রাস্তায়, এটাকে নিয়ে কেন বাড়ি যাচ্ছেন? তখন ব্রাহ্মণ বললো, তাহলে আমি ঠকেই গেছি, বলে ভেড়াটা ছাগলটা ছেড়ে দিয়ে সে বাড়ি চলে গেল। তখন এই 3টে বন্ধু সেই ছাগলটাকে ধরে, তারপর তো যেভাবে প্রসেস করে তোমরা জানো। তো এই হচ্ছে টোটাল গল্পটার ব্যাপার। তো বাকিরা যারা উত্তর দিচ্ছিল সবাই ভুল উত্তর দিচ্ছিল। তো যেটা শোনো, আরও একটা কথা বলি, এই সংবাদপত্র নিয়ে একটা প্রশ্ন পরীক্ষায় এসেছিল যে ভারতের প্রথম রাজনৈতিক পত্রিকার নাম কি? এটা অত্যন্ত কঠিন কোশ্চেন, এবং আইপিএস পরীক্ষায় প্রশ্নটা এসেছিল প্রিভিয়াস ইয়ার, যে ভারতের প্রথম রাজনৈতিক পত্রিকার নাম কি? যারা যারা লাইভে আছে উত্তর দিতে পারো, ভারতের প্রথম ভেবে চিনতে উত্তর দেবে, কারণ তোমার উত্তরটা অনেকে দেখছে। ভেবে চিনতে উত্তর দেবে যে ভারতের প্রথম রাজনৈতিক পত্রিকার নাম কি? কেউ কি বলতে পারবে? যারা লাইভে রয়েছে, ভারতের প্রথম রাজনৈতিক পত্রিকার নাম কি? কেউ বলতে চাও বা কেউ বলতে পারবে? এটাই আজকে শেষ প্রশ্ন ছিল, জানা নেই। শুনে রাখবে, দাদাভাই নওরোজির লেখা না, দাদাভাই নওরোজির লেখা রাস্ট গোপ্তার, এটা ভারতবর্ষের প্রথম রাজনৈতিক পত্রিকা। রাস্ট গোপ্তার, এটা দাদাভাই নওরোজির লেখা ভারতের প্রথম রাজনৈতিক পত্রিকা। ঠিক আছে, তোমাকে আমি বারবার বলছি, যখন আইএস আইপিএস ইউপিএসসির পরীক্ষার প্রশ্ন হয়, তাতে তো দেখবে প্রশ্নই তো হয় 4-5 লাইন, কিন্তু যেগুলো 1 লাইনার হয় জাস্ট এইরকম, সেগুলো এরকম কঠিনই থাকে। ঠিক আছে, তো আমি সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি, আশা করি সমস্ত পরীক্ষা ধরেই আলোচনা হবে। রাস্ট গোপ্তার, হ্যাঁ রোস্ট নয়, রাস্ট গোপ্তার, এটা হচ্ছে ব্যাপার। আর আমাদের যে স্পেশাল মেম্বারশিপ আছে তোমরা নিয়ে নিতে পারো, ওখানে সমস্ত পরীক্ষা পশ্চিমবঙ্গে যা হয়েছে সেই পরীক্ষার সমস্ত প্রশ্ন অ্যানালিসিস সমেত আলোচনা হচ্ছে। দেবব্রত, শুভদীপ এরা নিয়েছে, তো আরও অনেকে নিয়েছে, তোমরাও নিতে পারো মেম্বারশিপ। 59 টাকা করে মেম্বারশিপে পড়বে, ইউটিউব থেকেই পেমেন্ট করে তোমরা নিতে পারবে। ওখানে পিডিএফ পাবে, পিডিএফের বিস্তারিত জিকে আলোচনা আমি করে দিচ্ছি। ঠিক আছে, যদি তোমরা মনে করো যে সেই পিডিএফের কিছু জিনিস আর শেয়ার করতে, সেই পিডিএফের কিছু জিনিসও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে পারি। তো সেই ক্লাস যদি তোমরা করো, তোমাদের প্রত্যেকের হেল্প হবে, আশা করি তোমরা প্রচুর হেল্প পাবে। সেই প্রশ্নগুলো থেকে জানতে পারবে যে কিভাবে পরীক্ষায় প্রশ্ন তোমাদের আসে। আমি তোমাদেরকে একটুখানি সেখান থেকে বলে দিচ্ছি, দেখো তোমরা তাহলে বুঝতে পারবে যে পরীক্ষায় কিভাবে প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করা উচিত। দেখো, আমাদের যে পরীক্ষা যেটা হয়, এই পরীক্ষাতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয় সেটা হচ্ছে যে
আমাদের টপিক ধরে প্রথম পড়তে হয়, টপিক ধরে যে কোন টপিকের প্রশ্ন তুমি পড়বে, কোন টপিকের প্রশ্ন তুমি পড়বে না, এটা হচ্ছে প্রথম কথা। টপিক ধরে পড়ার পর তোমাদেরকে সেই ব্যাপারটাকে ভালোভাবে জানতে হবে যে তুমি কি পড়বে কি পড়বে না, আর তারপর হচ্ছে সেই পরীক্ষার অ্যানালিসিস। যেমন ধরো আমি তোমাদের একটা উদাহরণ দিই, আমি তোমাদের পেডের ব্যাচ থেকে বলছি উপমহাদেশের প্রাচীনতম কৃষিকাজ কোথায় প্রমাণ মিলেছে, অর্থাৎ ভারতের উপমহাদেশের মধ্যে সবচেয়ে প্রাচীন কৃষিকাজ কোথায় পাওয়া গেছে, কৃষিকাজের প্রমাণ অ্যাকচুয়ালি, এটা তোমরা প্রত্যেকে জানো যে মেহেরগড় সভ্যতায় পাওয়া গেছে। এবার মেহেরগড় সভ্যতা সম্পর্কে তোমাদেরকে যেটা জানতে হবে, এটা বালুচিস্তানের কাচ্চি সমভূমিতে অবস্থিত মেহেরগড়। মেহেরগড় সভ্যতাটা কোথায় অবস্থিত? বালুচিস্তানের কাচ্চি সমভূমিতে, ঠিক আছে। আর এই মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন জাঁ ফ্রাঁসোয়া জারিজ আর রিচার্ড মিডৌ, এই দুজন ব্যক্তি এই মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন। জাস্ট এইটুকু অ্যানালিসিস যদি তোমরা করে নিতে পারো, তোমরা যারা বাড়িতে পড়াশোনা করছো তাদের পক্ষে কিন্তু ভবিষ্যতের পরীক্ষাগুলোর জন্য কোনো জিকে বই লাগবে না, এই অ্যানালিসিসগুলো থেকেই প্রশ্ন এসে যাবে। বোঝা গেল? এই রকম হচ্ছে তোমাদের প্রশ্ন, তোমাদেরকে অ্যানালিসিস করতে হবে, তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকের পক্ষে এইগুলো জানা। হ্যাঁ, 1974 সালে রিচার্ড মিডো এটা আবিষ্কার করেছিলেন। তো আরও কিছু অ্যানালিসিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন ধরো এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল সকারি, কিন্তু তার মন্ত্রীর নামও পরীক্ষায় পড়েছে আম্র কার্দব, ঠিক আছে। এই জাতীয় যে প্রশ্ন যেগুলো একটু অন্য ধরনের সেগুলো পড়েছে। যেমন ধরো একটা প্রশ্ন পড়েছে যে বিবাহ পটল এই বইটা কার লেখা, ঠিক আছে। এই বইটা অ্যাকচুয়ালি অশ্ব ঘোষের লেখা, তিনি 4টে বই লিখেছিলেন, ব্রজশ্রুচি, বুদ্ধচরিত্র তোমরা প্রত্যেকে জানো, সৌন্দ্রানন্দা, সারিপুত্র প্রকরণ এই বইটা অ্যাকচুয়ালি, এই নাটকটা অ্যাকচুয়ালি অশ্ব ঘোষের লেখা, ঠিক আছে। সারিপুত্র প্রকরণ এটা ছিল একটা নাটক, আর বিবাহ পটল এই বইটা ছিল হচ্ছে বরাহ মিহিরের লেখা। এই যে বইগুলো বা নামগুলো, এগুলো তোমরা এইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমরা হেল্প পাবে। যদি মনে করো তো সেখানেতে তোমরা এই মেম্বারশিপেতে আসতে পারো, ঠিক আছে। তো থ্যাংক ইউ প্রত্যেককে। ক্লাসটা কীরকম লাগলো একটু কমেন্টে জানিয়ে দিও, আর যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের প্র্যাকটিস ক্লাস হবে, ইন্টারভিউ নিয়েও তোমাদের স্পেশাল টিপস থাকবে আমাদের এখানেতে। তো রেজাল্টটা আসুক আগে, প্রথম যে রেজাল্টটা আমিও আশা করছি যে কনস্টেবল পরীক্ষার রেজাল্টটা চলে আসুক, তারপর তোমাদের নিশ্চয়ই আশা করা যায় গ্রুপ সি, গ্রুপ ডি এই সমস্ত পরীক্ষার রেজাল্টগুলো চলে আসবে। সেই রেজাল্ট চলে এলে সেই ক্লাস সম্পর্কিত স্পেশাল ক্লাস হবে। এখন আপাতত সপ্তাহে 2 দিন বা 3 দিন আমি তোমাদের জন্য এরকম স্পেশাল ক্লাস রাখবো দুপুরবেলা, তোমরা ফ্রি টাইমেতে এখানে ক্লাস করতে পারবে। আর যদি মনে হয় পিডিএফ সমেত টোটাল প্রিভিয়াস ইয়ার টপিক ধরে প্র্যাকটিস করবে, আমাদের মেম্বারশিপে চলে আসবে। ওখানেতে প্রতিদিন দেখো তোমাদের ওখানে আছে লেখা যে ইতিহাসের বিগত বছরের প্রশ্ন 1, 2, 3, 4, 5, 6 করে আমি তোমাদের টোটাল ইতিহাস, আমার কাছে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই শোনো, আমরা পশ্চিমবঙ্গের বুকে হয়ে যাওয়া এরকম পরীক্ষায় 11,000 কোশ্চেন কালেক্ট করেছি, 11,000। এবং সেটা যদি তোমরা বলো যে স্যার আপনি করিয়ে দিন 1 মাসে, আমি করিয়ে দিতে পারি, কিন্তু অ্যানালিসিসটা তো সম্ভব নয় 11,000 কোশ্চেনের এত তাড়াতাড়ি। ওই জন্য আমি সপ্তাহে 3টে করে ক্লাস রেখেছি, যেখানে 70 থেকে 80টা প্রশ্নের অ্যানালিসিস সমেত আলোচনা করছি। আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় এই অ্যানালিসিসটা, যে কোশ্চেনের কোন, তার ভিত্তিতে আর কি কি পরীক্ষায় এসছে। ধরো তুমি যদি বলো যে 11,000 কোশ্চেন স্যার ইউটিউবে করে দেওয়াই যেতে পারে, আমার কাছে একদম পিডিএফ সমেত আমি রেডি করেছি, কিন্তু তার অ্যানালিসিস সম্ভব নয় এত তাড়াতাড়ি। তো আমাদের টিম যারা আছে প্রায় 4-5 জন প্রতি মুহূর্ত সেই অ্যানালিসিসগুলো তৈরি করে, এবং তারপর আমি সেটাকে চেক করি, তারপর তোমাদের ক্লাস হয়। এরকম করে তোমাদের মেম্বারশিপের ক্লাসেতে সারা বছর যারা প্র্যাকটিসে থাকতে চাইছো তাদের জন্য মাসে 500টা কোশ্চেন আমি তোমাদের অ্যানালিসিস সমেত দেবো, ঠিক আছে। তোমরা সেগুলো প্র্যাকটিস করতে থাকো। আর গ্রুপ সি, গ্রুপ ডি রেজাল্ট সম্পর্কে জানতে চাইছো ভাই, এটা তো আমি তো আগে বলবো, তোমাদের রেজাল্টটা খুব গুরুত্বপূর্ণ। আর তার থেকে আরও একটা, সবাইরই রেজাল্ট গুরুত্বপূর্ণ, কিন্তু এই যে কনস্টেবলের যে পরীক্ষা হয়েছে, কনস্টেবলের রেজাল্টটা ফাইনাল জয়েনিংয়ের একটা ব্যাপার আছে। তো হ্যাঁ ভিডিও আনবো, আমি যখন বলেছি আমি তোমাদের ভিডিও একটা দেবো। তো ওটা কোনো ব্যাপার নয়, আমার বাড়িরই, কোনো সমস্যা নেই। তো কয়েকটা নতুনত্ব জিনিস আমাকে শেখাতে হচ্ছে, যাকে ক্যামেরা করি তাকেও সেম ডেটেতে আসতে হয়। আমি তোমাদের এটা বলেছি যে দরজাতে প্রবেশ থেকে শুরু করে একদম বসে তোমরা কিভাবে কথাবার্তা বলবে, কি করবে, এগুলো দেখিয়ে দেবো যতটা সম্ভব। আমি তো পেড ব্যাচেতে দেখাবোই, তোমাদের এখানে তো একটা ফ্রি ভিডিওতে আমি কিছু জিনিস দেখিয়ে দেবো। থ্যাংক ইউ প্রত্যেককে। আবার হয় আগামীকাল অথবা 2-3 দিন পরে আবার তোমাদের সেট রেডি করে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর প্র্যাকটিস ক্লাস আনবো। তোমরা ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা শেষ হয়ে গেলে যদি হাইপ অপশান তোমাদের কাছে থাকে তো তোমরা ভিডিওটা একটা হাইপ করে দেবে। থ্যাংক ইউ।